নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছোটদের জন্য লেখা একটি মজার গল্প, জানকী মাই। একটা দরকারি কাজ নিয়ে পাটনায় এসেছি, কয়েকদিন লাগবে। বারান্দায় টেবিলের সামনে বসে কাজ করছি। ডাক পিয়ন এসে একটা চিঠি দিল। প্রশ্ন করল, দেখুন তো আপনার কি না? ঠিকানার বানানে একটু ভুল আছে বলেই প্রশ্নটা। দেখে নিয়ে বললাম, হ্যাঁ আমারই। ও চলে গেল। উল্টে দেখি ছোট বড় আঁকাবাঁকা অক্ষরে আমার নাতি শঙ্করের লেখা। বাংলা স্কুলে অষ্টম শ্রেণীতে সবে উঠেছে। লিখছে, মেজো দাদু, আমাদের বাড়িতে জানকী মাই এসেছেন, আর শুধু 3 দিন থাকিবেন। সব কাজ ফেলে যত তাড়াতাড়ি পারো চলে এসো। পাড়ায় তুলকালাম পড়িয়া গেছে, প্রণাম নেবে। সেবক শঙ্কর। স্তম্ভিত হয়ে গেলাম। ছেলে মানুষের লেখা, একটা যে কিছু গলদ আছে বেশ বোঝা যায়, কিন্তু মা জানকী বাড়িতে এসেছেন, 3 দিন মাত্র থাকবেন, পাড়ায় হইচই পড়ে গেছে, এর মানে কি? একটু স্থির হয়ে ভাববার চেষ্টা করলাম। জানকী বলে আমাদের কে আছে বাইরে? না হয় সীতাই। জানকী নামটা বাঙালির ঘরে শুনিওনি। কই, কেউ তো নেই এরকম নামের। খেয়াল হলো, এখানে আসা পর্যন্ত বাড়ির কোনো খবর নেওয়া হয়নি। টেবিলের উপর থেকে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে একটা ট্রাঙ্ক কল বুক করে দিলাম। একটু পরে ওদিক থেকে উত্তর এলো। শঙ্করের মেজ দিদি শর্মিলা ধরেছে। বললাম, এক্ষুনি শঙ্করের একটা চিঠি পেলাম, বাড়িতে জানকী মাই এসেছেন। কি ব্যাপার বল দেখি। টেলিফোনে প্রথমে একটু হাসি ভেসে এলো, তারপরেই, আমার কাছে আমল না পেয়ে শেষে তোমায় ধরেছে। ও সবার আজকাল কেউ বিশ্বাস করে? তুমি বলো মেজো দাদু, কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। শর্মিলা কলেজে পড়ে, তাই আবার সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্বের ছাত্রী। একটা ধমক দিতে হলো। ডেপোমি ছেড়ে শটে বল কি হয়েছে, 3 মিনিটে 5 টাকা খরচ করাচ্ছিস, মনে থাকে যেন। বলল, কোথা থেকে একটা হনুমান জুটে মেজ দিদির মেয়ে বুবুনের ভক্ত হয়ে উঠেছে, আঁচড়ায় না কামড়ায় না, তাই থেকে। বুঝেছি, সাবধানে থাকতে বলবি, যতই ভক্ত হোক। রেখে দিলাম রিসিভারটা। চিন্তাটা কিন্তু লেগেই রইল, ক্রমে বেড়ে যেতে লাগলো। ওদের বাবার অফিসের কাজে ট্যুরে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তাড়াতাড়ির মধ্যে জিজ্ঞেস করাও হলো না গেছে কিনা। বাঁদর হনুমান এরা বড়দের কাছেই তারা খায়, তাই তাদের যেমন ভয় করে তেমনি চটাও তাদের ওপর। কচি কাঁচারা ঘাঁটায় না বলে ওরাও কিছু বলে না, বরং পছন্দই করে। বাধা না পেলে ওদের প্রথায় আদর করতেও দেখা যায়। বুবুনের বয়স 1.5 বছর, অত্যন্ত মিশুকে, আদুরে, সবার কোলে পিঠেই ঘোরে। ব্যাপারটা তাই হয়ে থাকবে। আমাদের এটা আবার খাস মিথিলা, মা জানকীর দেশি। যতই ভাবি ভাবনার ফিকিরই বের হয়। এই সেদিন আবার সীতা পঞ্চমী গেল, সীতা বিবাহের দিন। একটা বিশ্বাস চালু আছে এদেশে, এই সময় সীতা নাকি স্বর্গ থেকে নেমে আসেন, কারো কারো ওপর ভর হয়। অবশ্য ওসব মেয়েলি কথা বিশ্বাস করি না, কিন্তু এই বিশ্বাসেই নিশ্চিন্ত হয়ে যদি একটা কাণ্ড ঘটিয়ে বসে হুজুকের মাথায়। নিজের মাথাটা উত্তপ্ত হয়ে উঠতে লাগলো। শেষে একটা ঠিকও করে ফেললাম। গঙ্গার পুলটা হয়ে পাটনা দ্বারভাঙা এখন মাত্র 3 ঘন্টার রাস্তা। আজ সন্ধ্যা হয়ে আসছে, কাল সকালেই বেরিয়ে পড়ি প্রথম বাসে। স্বচক্ষে দেখে শুনে সব ঠিকঠাক করে দিয়ে একদিনেই ফিরে আসতে পারবো। শঙ্করের ভাষায় পাড়ায় যে একটা বেশ তুলকালাম পড়ে গেছে তার নমুনা পাওয়া গেল। আমি পৌঁছলাম বেলা 10টায়। গেট পেরিয়ে রিক্সা থেকে নেমে দেখি বাড়ির দোরগোড়ায় সিঁড়ির উপর 5-6 জন এদেশি স্ত্রীলোকের জটলা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, হাতে বা কোলের কাছে
থালায় কিংবা কুলোয় ফুল, কিছু মিষ্টি, প্যাঁড়া, বাতাসা, লাড্ডু, একটা করে বদ্ধি, অর্থাৎ মাঝে মাঝে জড়ি জড়ানো লাল সুতোর মালা, ধূপকাঠি, পান, সুপুরি, সবার একরকম না হলেও মোটামুটি এই। তবে ফলের মধ্যে শুধু পাকা কলা। দৌড় প্রায় বন্ধ করে রেখেছে। আমি পৌঁছতে জায়গা করে দিতে ভিতরে গিয়ে আরেক দৃশ্য। উঠোনের মাঝখানে একটা রংচঙে আসন পাতা জলচৌকির উপর বুবুন পা ঝুলিয়ে বসে। ফ্রকের উপর গোটা 4-5 বদ্ধির মালা ঝুলছে। ডান হাতে একটা প্যাঁড়া। একটি বৃদ্ধা স্ত্রীলোক পায়ে আলতা পরানোর সঙ্গে সঙ্গে গুনগুন করে গান গাইছে। দু একটা শব্দে মনে হলো কবি বিদ্যাপতির লেখা গান। আরো 4-5 জন পূজারিনী অপেক্ষা করছে। দু একজনের মুখ হচ্ছে না। দেখে শুনে একটু অপ্রতিভই হয়ে পড়েছি। তবু কিছু একটা বলবার ছোট্ট ওকেই উদ্দেশ্য করে বললাম, বাহ, বুবুন আমাদের যে সত্যি জানকীমাই হলো দেখছি। তা তোমার রামচন্দ্র কোথায়? 2.5 বছরও বোধহয় এখনো পুরো হয়নি। মেয়েটা কিন্তু এর মধ্যে কথার ঝুড়ি হয়ে উঠেছে। নামতন্দল নামতন্দল বনে গেতে, উত্তর করল বুবুন। কারো শেখানোই হবে নিশ্চয়, কিন্তু পা দুলিয়ে প্যারাটায় কামড় দিয়ে বলার ভঙ্গিতে সবাই আধ ঘন্টার মধ্যে দুলে দুলে হেসে উঠল। উঠোন পেরিয়ে ঘরের দিকে যেতে যেতে বললাম, তা তুই সঙ্গে গেলি নে যে? প্যালা মিত্তি, সেই জন্যেই যায়নি। ছেলে মানুষ, অত ভেবে বলেনি নিশ্চয়। কিন্তু এবার যা হাসি উঠল তাতে সমস্ত বাড়িটাই যেন দুলে উঠল। ঘরে ঢুকবো, সেখানে আমাদের প্রতিবেশী ঘরের বাঙালি মেয়েদের আরেক জটলা। চৌকাঠের এদিক থেকেই ফিরে এসেছি। ওপর থেকে শঙ্করের মা কথা মুখে করেই নেমে আসছেন ব্যস্ত হয়ে। আপনি এসে গেছেন মেজো কাকা, বাঁচলাম। কি আতান্তরে যে পড়ে গেছি। পুজো দেবার ঘটা, কাউকে বারণ করতে পারি না। আর সত্যি সে কাণ্ড যদি দেখেন, কি যে করে গোদা হনুমানটা এসে। বলে ফেলে যেন সূত্রে নিয়ে জোড়া হাত কপালে ঠেকিয়ে বললেন, সবাই বলছেন মহাবীরজি নিজেই এসেছেন। আমায় পেয়ে যেন আরো গুছিয়ে বলতে পারছেন না। বললাম, চলো ওপরে, ওখানে গোলমাল হবে না। অচিন্ত ট্যুরে গেছে? বললেন, হ্যাঁ, হয়তো ফিরতে দেরি হবে। আজ জামাইও এসেছেন, তরশু নিয়ে যাওয়ার কথা ওদের। ওর বদলিটাও হয়ে গেছে, যা চাইছিলেন। খুব ঘটা করে প্রীতিভোজ দিয়েছিল ফেয়ারওয়েল পার্টিতে, তার সঙ্গে সিনেমার স্লাইড। উনি এলেই দুবারই ছেলেমেয়েরা ঘেরে ঘুরে বসে হুল্লোড় পছন্দ করেন। তো তাদের সঙ্গে খানিকক্ষণ কাটিয়ে কলেজে এক বন্ধু আছেন, তার সঙ্গে দেখা করতে গেছেন। মেয়ে দুজন? প্রশ্ন করলাম আমি। শ্রাবণী আর শর্মিলা নিচের ঘরেই আছে। আমাদের পাড়ার অনেকে আসছেন তো রোজই, তাদের সঙ্গে গল্প করছে। ভেতরের দিকে নিশ্চয়, তাই আমি দেখতে পাইনি। কথা কইতে কইতে ওপরের ঘরে এসে পড়েছি। একটা চেয়ারে বসে বললাম, এবার বলো তো ব্যাপারটা কি? বাঙালি মেয়েরাও পুজো দিতে আসেন? আসেন বই কি, যাদের মনে একটু শ্রদ্ধা ভক্তি আছে। এদেশে মেয়েরা চলে গেলে ওরা দেবেন, তবে ওরকম নয়। 5খানা ফ্রক পেয়েছে, কিছু এদিক ওদিক খেলনাও। আবার নাক সিটকোবার লোকও আছে, বিশেষ করে কলেজের কয়েকটা মেয়ে। ওই করতেই আসে তারা। ঘরের মধ্যে এদের কণ্ঠ শুনেছেন নিশ্চয়। আমি হেসে ফেললাম। তাদের মধ্যে তোমার মেজো মেয়ে শর্মিলাও আছে নিশ্চয়। কাল টেলিফোনে। জানি মেজো কাকা, ভাঙে তো মচকায় না, বাধা দিয়ে বললেন বৌমা। এদিকে আড়াল হয়ে ঠাকুর দেবতার ছবির সামনে জোর হাতে দাঁড়িয়ে আছে। পরীক্ষার সময় তো। বেশ, বলো তুমি। কি বলবো কাকা, আমার তো ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে। বলে আর যা সব বললেন তা মোটামুটি এই। প্রথমেই লক্ষ্য করবার জিনিস, ওদের ভাগলপুরে হনুমানের খুব উৎপাত থাকলেও এখানে একেবারে নেই। দৈবাত একটা যদি কোথাও ছিটকে এসে পড়লো তো একটু আধটু তারা খেলেই শহর ছেড়ে পালায়। এ ব্যাপারটা কিন্তু অন্যরকম।
বুবুনকে নিয়ে শ্রাবণীর শ্বশুর বাড়ি থেকে আসার পর হঠাৎ একটা গোদা হনুমান এসে শহরে এমন উৎপাত লাগিয়ে দিল যেন তিষ্ঠনো যায় না। কারো অনিষ্ট করে না বিশেষ, শুধু এ বাড়ি থেকে ও বাড়ি, এ ছাদ থেকে ও ছাদ, সুবিধা পেল তো কারো ঘরের মধ্যেই ঢুকে পড়ল। ঠিক যেন মনে হয় কাকে খুঁজে বেড়াচ্ছে। যতই পাচ্ছে না ততই ক্ষেপে উঠছে। তারা খেলে দাঁত খিঁচুনি, তেড়ে আসা, ওই পর্যন্ত। তারপর একদিন এই ব্যাপারটা হলো। এ জায়গাটা মাঝ শহরের একটু এদিকে বলে গোদাটা আসে না। একদিন বিকেলে সবাই উঠোনের মাঝখানে বসে গল্প করছেন, ভাগলপুরের হনুমানেরই গল্প। বুবুন ওবারের তুতুনের সঙ্গে খেলা করছে। বুবুনি হঠাৎ চেঁচিয়ে উঠল, মহাবিলজি মহাবিলজি তলা খাবি? সবাই দেখে ওপরে পুজোর ঘরের ছাদের আলসের উপর একটি হনুমান কখন এসে বসে আছে। সবাই উঠে পড়ে, উঠে উঠোনের একদিকে জড়ো হয়েছে। ততক্ষণে বুবুন ঘরের মধ্যে ছুটে গিয়ে পুরো এক ছড়া কলা নিয়ে সিঁড়ি বেয়ে হনুমানটার সামনে উপস্থিত। একটু হুঁশ ফিরে আসতে সবাই ছুটছে। শ্রাবণী বলল, ভয় নেই, আর কিছু করতে হবে না, তামাশাটা দেখে যাও শুধু। বুবুন সামনে উবু হয়ে বসে তলা খাবি বলে কাঁধে থেকে একটা করে ভেঙে দিচ্ছে। মাঝে মাঝে মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। গোদাটা চুপ করে বসে খোসা ছাড়িয়ে খেয়ে যাচ্ছে। এদিকে সবাই দম বন্ধ করে দাঁড়িয়ে আছে আড়ষ্ট হয়ে। শেষ হয়ে গেলে বলল, এ বালদা আর নেই, আবার তালা দি তলা দেবো। যেন বিশেষ কিছু হয়নি, এইভাবে বুবুন লাফাতে লাফাতে ফিরে এলো। গোদাটা যেমন এসেছিল দু লাফে ওদিক দিয়ে কোথায় চলে গেল। ততক্ষণে নিচের সবার পুজো শেষ হয়েছে। সংক্ষিপ্ত পুজোয় বাঙালি মেয়েদের আরো সংক্ষিপ্ত একটা কিছু উপহার, প্রণাম, বেশি বয়সের যারা তাদের মাটিতে মাথা ঠেকিয়ে। বিবরণটা শেষ করে বৌমা বললেন, এই কাণ্ড মেজো কাকা, আরো আছে, ওদের বিদায় করে দিয়ে আসি, নইলে কথা উঠবে যে বাড়িতে মা জানকী এসেছেন তাই গিন্নির মাটিতে পা পড়ে না। এর মধ্যে একটু হিংসের ভাব এসে গেছে। চিনেনি তো আমাদের জাতটাকে। ওই তিন জামাইও এসে গেছেন। আপনিও তাহলে চলুন, পুজোর ঘরে একটা কাজে এসেছিলাম, ঘরটা বন্ধ করে দিয়ে আসি। এসেই যে ঘরে ঢুকে পড়েনি আমার বাবার ভাগ্যি। নিচে আসতে রঞ্জন প্রশ্ন করল, আপনি হঠাৎ যে দাদু? নাতি নাচ জামাই দেখলেই আমার ঠাট্টার চোট্ট মুখ চুলকোই। বললাম, আসার সময় কোথা থেকে এক সঙ্গী এনে হাজির করেছ শুনলাম, যুগল রূপ দেখবার জন্য ছুটে এলাম। ও উত্তর দিতে যাচ্ছিল। তোলা রইল দাদু, মা রয়েছেন এখন। বললাম, হঠাৎ আসা নয়, তোমাদের দলেরই একজনের হঠাৎ এক চিঠি কাল। জানকী মাই এসেছেন, মাত্র 3 দিন থাকবেন। আসতেই হলো ছুটে। কি ব্যাপার বলো দেখি। হাসি ঠাট্টার ভাবটা কেটে গিয়ে সবাই গম্ভীর হয়ে পড়েছে। তার মধ্যে রঞ্জন বলল, একেবারে অতটা নয়, এটা আবার সীতার দেশ বলে বাড়াবাড়ি দেখছি। তবু খানিকটা আশ্চর্যই বই কি, বুবন তো সেখানেও একজন হিরোইন হয়ে উঠেছে। তারপর শ্রাবণীর দিকে চেয়ে বলল, তুমি বলো না, আমার কিছু বেফাঁস বেরিয়ে গেলে দাদু তো মুখিয়েই আছেন। বাইরে কিছু মতামত না দিলেও একেবারে মা জানকীর মা হওয়ার জন্যে ভেতরে ভেতরে শ্রাবণীর একটু গুমর এসে পড়া স্বাভাবিকই। বলল, বাঁদর হনুমানেরা ছোটদের কিছু বলে না, এটা জানা কথা। তবু বুবনের বেলায় একটু বাড়াবাড়ি বই কি। সেখানেও এইরকম একটা হনুমান নেই, মুখ দেখে তো চেনবার জো নেই। তবে পাড়ার অনেকের মতেই খোদ মহাবীরজি। ভাগলপুরে তো ওদের উৎপাতের অন্ত নেই। তাই দেখেছেন আমাদের বাড়িটা আগা গোড়া গ্রিল দিয়ে মোড়া। বাবা আর তার ছেলের রঞ্জনের দিকে চেয়ে নিয়ে সামনে পড়লে তারাই খায়, দাঁত মুখ কিছিয়ে ভয়ও দেখায়। কিন্তু বুবন যদি এলো তো একেবারে অন্য চেহারা। এরা তাড়ালেও যাবে না, মুখ খিঁচিয়ে ভয়ও দেখাবে না, একেবারে কাঁচু মাচু হয়ে মাটি কামড়ে পড়ে থাকবে। কত যেন কাকুতি মিনতি। কলা 2-4টে থাকেই ঘরে। এরকম তো হচ্ছেই রোজ 2-3 বার করে। বুবন, মহাবিল তলা খাবি
বলে গ্রিলের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে কলা দেবে। ও খেতে খেতে মুখ তুলে দাঁত খিঁচুবে। ওটা তখন ওদের হাসি। চোখের ভঙ্গি করে চাইবে। কথা তো কইতে পারে না, ওই বোধহয় ওদের ভাষা। এদিকে ভুবন গায়ে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছে, মুখে ওই আল খাবি, আল নেই, দা আবার বিকেলে আসবি। ঠিক বিকেল 4টের সময় আবার একবার আসবেই হনুমানটা। তখনও বাবা আর ইনি অফিস থেকে আসেননি তো, থাকলেই একটু আগলে দাঁড়াবেন। ওর সেটুকুও পছন্দ নয় যেন, একেবারে খালি আসর চায়। খানিকক্ষণ চলল এই আলোচনা, তারপর খাবার টেবিলে বসো। ততক্ষণে ভেবে চিনতে আমিও একটা মতলব ঠিক করে নিয়েছি। বললাম, এ একটা উটকো, কোথা থেকে এসে পড়া হনুমান কি স্বয়ং মহাবীর? সেটা চাঁদ ভাই বলে রঞ্জনেরই চিনে নেওয়ার কথা। তবু তোমাদের বিশ্বাস রামায়ণ থেকে মহাবীরজি নেমে এসেছে। এ কথাটা মেনে নিলেও তোমাদের সাবধান হওয়া দরকার। তোমাদের দুজনকেই বলছি। প্রথমত, কলা ছাড়াতে ছাড়াতে যদি বাড়িটা এরকম তীর্থস্থান হয়ে পড়ে, পাহাড়া ছেড়ে সমস্ত শহরের তীর্থ এইরকম পুজোর ঘটা, তাহলে বাড়ি ছেড়ে তোমাদেরও পালানোর ছাড়া উপায় থাকবে না। এই হলো প্রথম কথা। দ্বিতীয়ত, যদি রঞ্জনের আন্দাজ ঠিকই হয়, ওদের মেজাজ ওই ভালো জানে, তাহলেও তোমাদের সাবধান থাকতে হবে। বুনো জানোয়ার কোনো কারণে হঠাৎ ক্ষেপে উঠতে কতক্ষণ? তাই বলি, তোমরা আস্তে আস্তে এরকম ঢালাও কলার সাপ্লাইটা বন্ধ করো। একটা দুটো ব্যাস। যদি জানকী ভক্ত মহাবীর না হয়ে কদলী ভক্ত হনুমান হয়, তো আশা ছেড়ে দেবে। ওরা 3 দিন পরে চলে যাচ্ছে। তার সঙ্গে আমার চিকিৎসা চালু রাখবার ছোট্ট আমিও থেকে গেলাম। বাড়ির পিছনে একটা ছোট বাগান আছে। আমার শখ, গুটি 3 কাঁদি কলা পড়েছে। তবে কাঁচা, সেজন্যই হোক বা মা জানকীর সম্পত্তি বলেই হোক, সেদিকে নজর দেয়নি। দুপুরবেলা সবাই ঘুমিয়েছি। হনুমানটা এসেছিল কিনা জানি না। বিকেল 4টের পর আমরা চা খাচ্ছি। আবার সকালের সেই ব্যাপার, হনুমানটা লাফ দিয়ে সেই জায়গাটায় এসে বসলো। বুবুন কোথায় খেলছিল। মহাবীর তলা খাবি, তলা খাবি বলে ছুটে এসে দেখে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। এবার কিন্তু ওই পর্যন্ত পুজোর কলা যা জমা হয়েছিল আমার কথা মতো সরিয়ে দেওয়া হয়েছে। বেরিয়ে এসে মুখ চুন করে আমাদের দিকে চেয়ে হাত ঘুরিয়ে বলল, দা কলা নাই, মহাবীর কি খাবে? চেহারা দেখলে দুঃখ হয়। শ্রাবণী উঠে পড়ে বলল, অনেক কলা খেয়ে মহাবীরজির অসুখ করেছে জাদু, একটা দিচ্ছি, দাও তো, বলো আবার কাল আসতে। পাকা মেয়ে মুখ চুন করে প্রশ্ন করল, ওষুধ নেই? রঞ্জন বলল, ওকে ভোলাবে, এখন হাজির করো ওষুধ। শ্রাবণী বলল, ওষুধ দরকার হবে না, আর কলা না খেলে আপনিই ভালো হয়ে যাবে, যাও লক্ষ্মীটি। নিরাশ হয়ে মন্থর গতিতে উঠে গেল বুবুন। কি হয় দেখবার জন্য আমরা উৎসুক হয়ে চেয়ে রইলাম ছাদের দিকে। তারপর যা হলো তা সত্যি দেখবার মতো। বুবুন ওপরে গিয়ে কলাটা দিতে ছাড়িয়ে খেয়ে নিয়ে কাতর দৃষ্টিতে ওর মুখের পানে চাইছে হনুমানটা। মাথা ঘুরিয়ে দেখছে ফ্রকের পকেটে লুকিয়ে রেখেছে কিনা। কুনকুন করে কান্নার মতো একটানা আওয়াজ করে যাচ্ছে। বুবুন সান্ত্বনা দিয়ে যাচ্ছে, তেঁদো না ঠোনা, অটুক করবে, তেতো ওষুধ খেতে হবে। গায়ে পিঠে হাত বুলোতে বুলোতে একবার ওর মাথাটা টেনে নিজের মাথার সঙ্গে চেপে ধরল। ওর মা যেমন করে ওর আবদার ভাঙার চেষ্টা করে। সবাই একেবারে নির্বাক হয়ে গেছি। তখন কিন্তু আশ্চর্য হওয়ার আরো বাকি। হনুমানটা কান্নার মতো সেই শব্দটা করতে করতে মাথাটা নিচু করে বুবুনের পায়ের ওপর ঘষতে লাগলো। বুবুনও কিরকম হয়ে গিয়ে ওপর নিচে বিহ্বল ভাবে চাইছে। শ্রাবণী বলল, আর যেন দেখা যায় না। কি করে বলো দেখিন মেজো দাদু, এততেও যদি মানুষের রামচন্দ্রের সেই মহাবীরজি বলে বিশ্বাস। রঞ্জন বাধা দিয়ে বলল, কোনো সার্কাসের শেখানো হনুমানও তো হতে পারে, পালিয়ে। তুমি চুপ করো দৈবজ্ঞী মশাই, নাস্তিক।
চোখ পাকিয়ে ধমক দিয়ে উঠল শ্রাবণী। বলল, যা বোঝো না তাতে ফোড়ন দিতে এসো না, আমি আর দুটো দিয়ে আসি। দুর্বল বোন তো, আমিও একটু কিরকম হয়ে গিয়েছি। বললাম, তাহলে দিবি তো, বেশি নিয়ে যাস, আস্তে আস্তে সওয়াতে হবে। পরদিনও সকালে বিকেলে এইরকম করা হলো। মহাবীরজি জানকী মায়ের পায়ে মাথা ঘষছে। কথাটা ছড়িয়ে পড়ে দর্শকের ভিড় গেছে বেড়ে। এদেশি বাঙালি শর্মিলার সঙ্গে কলেজের মেয়েরাও আর তত আধুনিক নয়, আলোচনার ধারাটাও আসছে বদলে। এমন সময় আরেক কাণ্ড। শ্রাবণীরা আজ সন্ধ্যের গাড়িতে ফিরে যাবে। এদিকে আর এক ব্যাপার হচ্ছে কাল থেকে। হনুমানটা দুদিন সকালে এসেছে আগের মতো, কিন্তু কাল বিকেলে আসেনি। আজও 5:30 হয়ে গেল, এলো না। আমরা চা খেতে খেতে আলোচনা করছি, শ্রাবণী ভেতরে গোছগাছ করছে। শর্মিলা বলল, তাহলে বোধহয় ভাগলপুরে আগে ভাগে খবরটা দিতে গেছে। বৌমা বললেন, গেছে নয়, গেছেন বল, দেখছিস ঠাকুর দেবতারই কাণ্ড। শর্মিলা বলল, তাহলে আমিও বলি, তোমাদের হতচ্ছেদা দেখে অভিমানেই। এমন সময় ঘরের ভেতর থেকে হঠাৎ শ্রাবণীর গলার আওয়াজ একেবারে সপ্তমে। কোথায় গেল সে হতভাগা মেয়ে? আস্ত রাখবো না তাকে, তার জানকী মাই হয় আমি খোঁজাচ্ছি। বুবুন, কোথায় গেলি? হাতে কলার কাঁদির লম্বা ডাঁটাটা, মাত্র দুটো কলা লেগে রয়েছে। তুলে ধরে বলল, এই দেখো কি করেছে। মেজ দাদুর বাগানের সবচেয়ে সেরা কানাই বাঁশি কলার কাঁদিটা পাকিয়ে সেখানে নিয়ে গিয়ে সবাইকে দেব বলে কোণের ঘরে একেবারে আলমারির পেছনে লুকিয়ে রেখেছিলাম। বুবুন, কোথায় গেলি? বেরিয়ে আয় বলছি। দুদিন থেকে দুপুরে ঘুম ভেঙে দেখি পাশে নেই, উঠে উঠে গোদাটাকে খাইয়েছে। এই খালি ডাঁটা যদি ওর পিঠে না ভাঙি। রাগে মুখটা রাঙা হয়ে উঠেছে, হাতের ডাঁটাটা কাঁপছে। এত হঠাৎ আর এতই প্রত্যক্ষ যে সবাই অবাক হয়ে গিয়ে কি যে বলবো যেন ভেবে পাচ্ছি না। আমি একটু চেষ্টা করলাম মোড়টা ফেরাতে। বললাম, ও তো দুদিন থেকে আসছেন না, তাছাড়া এদিকে অমন করে লুকিয়ে রেখেছিলি বলছিস, ও বেচারি ছেলে মানুষ। ঘুরে আমার দিকে চেয়ে ঝেঁঝে উঠল শ্রাবণী, তোমার আদরের মামনিকে চেনো না তুমি? যখন মেজ দাদু তখন আর ওর হয়ে ওকালতি করতে এসো না। সমস্ত বাড়ির অলিগলি ওর নখদর্পণে, আর আমার নিজের একটি একটি করে গোনা 73টা কলা ওই পেটে সেঁধিয়েছে এই দুটো দিনে। কত বড় কানাইবাসী কলা এক একটা, তার নড়বার ক্ষমতা আছে যে লাফিয়ে লাফিয়ে ছুটে আসবে? না, এসব আমায় ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আমি কিন্তু ভুলবো না। কোথায় গেলি? বেরিয়ে আয় বলছি বুবন। বেশ, আমি তবে আসছি। পা বাড়িয়েছে। থাম, আমি দেখছি, অত মাগিরি ফলাতে হবে না বলে আমিও উঠতে যাব। শঙ্কর পাশেই মুখ চুন করে বসেছিল, আমার জামাই টান দিল। ঝুঁকে প্রশ্ন করলাম, তোমার আবার কি? সবাই থমকে গেছে। একবার সবার উপর দিয়ে নজর বুলিয়ে এনে কানে কানে যা বলল, তাতে আমার মুখে একটু হাসি আর সবার দৃষ্টিতে কৌতূহল ফুটে উঠল। হাসিটা স্পষ্ট করে নিয়ে রঞ্জনের দিকে একটু চেয়ে নিয়ে বললাম, শঙ্কর বলছে সেদিন সাহেবগঞ্জে ফেয়ারওয়েল পার্টিতে যেমন ঘটা করে রঞ্জনকে প্রীতিভোজ খাইয়েছে, বুবুন সেরকম বিদায়ের সময় তার ভক্তকে কলার কাঁদিটা। বৌমা মুখ টিপে ঘাড় হেঁট করে তাড়াতাড়ি উঠে গেলেন। তারপর সবার মুখে যে হাসিটা ফুটি ফুটি করছিল সেটা স্পষ্ট হয়ে গিয়ে সবাই দুলে দুলে হেসে উঠল। রঞ্জনও বাদ গেল না। শ্রাবণী তার দিকে একটা তীর্যক দৃষ্টি হেনে হাসি হাসি মুখটা ঘুরিয়ে চলে গেল। সেও শঙ্করকে উদ্দেশ্য করে ওদের সম্বন্ধের মধুর সম্ভাষণ উচ্চারণ করে হাসতে হাসতে চলে গেল। শঙ্কর বেশ হতভম্ব মেরে গেছে। বয়সে অত বড় ভগ্নিপতিকে ঠাট্টা করার সাহস নেই, অতটা বুদ্ধির দৌড়ও হয়নি। ভাগ্নিটিকে ভালোবাসে, তার বিপদে ভেবে চিনতে একটা সমাধান করেছে মাত্র, স্নেহশীল মামার সরল বিশ্বাসে। সবাই উঠে গিয়ে বারান্দা খালি হলে বিহ্বল দৃষ্টিতে আমার দিকে চেয়ে প্রশ্ন করল, রাগ করলে নাকি মেজ দাদু? পিঠে হাত দিয়ে উত্তর দিলাম, না, রাগ করলে কেউ হাসে? তুমি খেলোকে যাও।
এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ছোটদের জন্য গল্প জানকী মায়। যদি আপনাদের গল্প ভালো লাগে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, গল্পের সাথে থাকুন, পারলে গল্পটিকে লাইক করে দেবেন, আরো বেশি করে বই পড়ুন, অন্যদেরকে বই পড়তে উৎসাহিত করুন। ছোট বন্ধু যারা আছো তারা বেশি বেশি করে বই পড়ো, বেশি বেশি করে গল্প পড়ো, এবং যদি আরো কোনো গল্প শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন গল্প শুনতে চাও, আমি চেষ্টা করব সেটা পড়ে শোনানোর। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো একটা গল্প তোমাদের জন্য নিয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, একদম দুষ্টুমি করো না, মন দিয়ে পড়াশোনা করো, সকলকে ভালো রেখো।